আমাদের মহারাষ্ট্রের নাসিক ভ্রমণের তৃতীয় দিনের ঘোরার ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে। নাসিকের প্রথম পর্বে আমাদের কলকাতা থেকে নাসিক আসা এবং প্রথম ও দ্বিতীয় দিনের নাসিক ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেছিলাম। সেখানে আপনারা ভিডিওর মাধ্যমে দর্শন করেছিলেন শ্রী শ্রী রামচন্দ্রের বনবাস থাকাকালীন গোদাবরী নদীর তীরের তপবন, সীতামায়ের পর্ণকুটিরের জায়গা। সেখান থেকে আমরা গেছিলাম পঞ্চবটী বন, যেখান থেকে রাবণ সীতামাকে হরণ করেছিল। এছাড়াও নাসিকের বিখ্যাত কিছু মহাদেবের মন্দিরও দর্শন করি। আমরা গেছিলাম রামকুণ্ডে। গোদাবরী নদীর তীরে অবস্থিত এই কুণ্ডে শ্রী রামচন্দ্র স্নানও করেছিলেন, যেখানে রাজা দশরথ, ইন্দিরা গান্ধী, পণ্ডিত নেহেরু প্রমুখ বড় বড় ব্যক্তিত্বদের অস্থি বিসর্জন করা হয়েছিল। ভীষণ ভালো অভিজ্ঞতা হয়েছিল, যা আপনাদেরকে দেখানোর সুযোগ পেয়েছিলাম আমরা। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো মহাদেবের 12 জ্যোতির্লিঙ্গের একটি, এবং ট্রেক করতে করতে গোদাবরী নদীর উৎসস্থলে নিয়ে যাব। তাহলে চলুন আমাদের যাত্রীনিবাস মুক্তিধাম থেকে শুরু করি। তৃতীয় দিনে সকাল সকাল আমরা রুম ছেড়ে দিয়ে লাগেজপত্র নিয়ে মুক্তিধামকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়েছিলাম। মুক্তিধাম মন্দিরের কাছে এসে দেবতাদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে গেটের কাছ থেকে অটো ধরে চলে এসেছিলাম নাসিক স্টেশনের কাছের বাসস্ট্যান্ডে। আপনারা প্রথম পর্বে জেনেছিলেন মুক্তিধাম থেকে স্টেশনের দূরত্ব মাত্র 1 কিলোমিটার, তাই মিনিট 10-এর মধ্যে বাসস্ট্যান্ডে পৌঁছে গেছিলাম। আমাদের তৃতীয় দিনের গন্তব্য ছিল বিখ্যাত ত্রিম্বকেশ্বর মহাদেব দর্শন, তাই 245-এর বাসে উঠে পড়লাম। এই বাসটাই সরাসরি ত্রিম্বকেশ্বর যায়। নাসিক বাসস্ট্যান্ড থেকে 1 ঘন্টা পর পর এই বাস ছাড়ে। নাসিক থেকে ত্রিম্বকেশ্বরের দূরত্ব 37 কিলোমিটার। এই মন্দিরের বিশেষত্ব হলো ত্রিম্বকেশ্বর হলো একমাত্র মন্দির যেখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে একসাথে স্পর্শ করা যায়। বাসে করে দুধারে ল্যান্ডস্কেপ দেখতে দেখতে আমরা ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে গেছিলাম ত্রিম্বকেশ্বর। এরপর আমরা হলিডে ইন হোটেলে রুম ভাড়া নিয়েছিলাম প্রতিদিন 900 টাকা ভাড়ায়। রুমে ঢুকে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম মহাদেবের কাছে পৌঁছানোর জন্য। হাঁটাপথের দুধারে অনেক হোটেল ও ধর্মশালা আছে। খরচটা একটু বেশি হলেও মন্দিরের কাছাকাছি লোকেশনে থাকার সুবিধা অনেক। আমরা পৌঁছে গেছিলাম মন্দিরের পূর্ব দিকের গেটে। গেট দিয়ে মন্দিরে যাবার পথেই একটা দোকান থেকে পুজোর উপকরণ কিনে নিয়েছিলাম 101 টাকা দিয়ে। পুজো দেবার সাধারণ লাইনে এসে দেখি বিশাল লম্বা লাইন। আমাদের আগে ঘোরানো রেলিং ঘেরা পথে অনেক ভক্ত দাঁড়িয়ে আছেন পুজো দেবার জন্য। জানলাম প্রতিদিনই এখানে এমনই লাইন পড়ে পুজো দেওয়ার জন্য। তবে এখানে 200 টাকায় ভিআইপি টিকিটে কিছু তাড়াতাড়ি পুজো এবং মহাদেবের দর্শন পাওয়ার সুযোগ আছে। কিন্তু আমি সময় বেশি লাগলেও সাধারণ লাইন দিয়েই সবসময় গর্ভ মন্দিরে যাওয়াটা বেশি পছন্দ করি। তাই অনেকটা সময় লাগবে জেনেও সবার সাথে বাবার নামে নাড়া দিতে দিতে ধীর পায়ে এগিয়ে চললাম। বেশ ভালোই লাগছিল। এভাবে প্রায় 3 ঘন্টা সময় লেগেছিল আমাদের ত্রিম্বকেশ্বরের মন্দিরের মূল গেটে এসে পৌঁছাতে। মন্দিরের কাছে পৌঁছে মন্দিরের স্থাপত্য শৈলীতে চোখ পড়তেই বোঝা যায় বহু প্রাচীন এই মন্দির। মন্দির দেখতে দেখতে ধীরে ধীরে সবার সাথে আমরাও মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। গর্ভ মন্দিরের সামনেই বড় এক নাট মন্দির। মহাদেবের অনেক ভক্ত এই নাট মন্দিরে বসে পুরোহিতদের সাহায্যে ত্রিদেবের পূজার্চনা করছে। এই মন্দিরের গর্ভগৃহে বিশেষ কিছু পুরোহিত ছাড়া কারোর প্রবেশ করার অনুমতি নেই, তাই সকলেই এই নাট মন্দিরেই দেবতাদের উদ্দেশ্যে পূজার্চনা করে থাকেন। আমরা গর্ভগৃহের দরজাটা একটু ফাঁকা দেখে দরজার বাইরে থেকেই দেবতা দর্শনের জন্য এগিয়ে গেছিলাম। মনের কৌতূহল পরিসমাপ্তি হলো। দেখলাম একই গৌরীপটে এখানে শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু এবং মহাদেব লিঙ্গ হিসাবে প্রতিষ্ঠিত। পুরোহিতগণ ভক্তি ভরে ত্রিদেবের সেবা করে চলেছেন। খারাপ লাগছিল ভেতরে যেতে না পেরে, তবে যেখানকার যেমন নিয়ম তা তো মেনে চলতেই হবে, তাই না বলুন? এরপর আমরা একজন পুরোহিত মশাইয়ের সাহায্যে নাট মন্দিরে বসেই ত্রিদেবের পুজো দিলাম প্রায় 20 থেকে 25 মিনিট ধরে।
তবে পুজো দিয়ে অপার এক শান্তি পেয়েছিলাম মনে। আমাদের পুরোহিত মশাই জানিয়েছিলেন মন্দিরের বাইরে গর্ভমন্দিরের মতন একই ত্রিদেবের রেপ্লিকার ভক্তদের জন্য রাখা আছে। তাই তাড়াতাড়ি মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে আমরা ত্রিদেবের রেপ্লিকার কাছে পৌঁছে একই হাতে 3 আঙ্গুল দিয়ে একসাথে ত্রিদেবকে স্পর্শ করে মনের বাসনা জানালাম। অদ্ভুত এক অনুভূতি অনুভব করলাম নিজের শরীরে ও মনে। এই অনুভূতি কিন্তু একান্ত নিজের, এটা কাউকে বোঝানোর ক্ষমতা আমার নেই। গর্ভমন্দিরে ঢুকতে না পারার কষ্ট এক মুহূর্তে ভুলে গেলাম। এরপর মনের আনন্দে মন্দির চত্বর ঘুরে দেখলাম কিছুক্ষণ ধরে। ত্রিম্বকেশ্বর মহাদেব মন্দির নাসিকের একটা বিখ্যাত হিন্দু মন্দির। মন্দিরটি মহাদেবের নামে উৎসর্গিত হলেও পৃথিবীতে একমাত্র এই মন্দির যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই গর্ভগৃহে পূজিত হচ্ছেন। এই মন্দিরের পৌরাণিক গুরুত্ব অপরিসীম। মন্দিরটির 3 দিকে রয়েছে ব্রহ্মগিরি, নীলগিরি এবং কালাগিরি নামে 3টি পাহাড়। ত্রিম্বকেশ্বর মন্দিরের সৃষ্টি সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না, তবে ইতিহাস মতে প্রাচীন এই মন্দিরটি ঔরঙ্গজেব ভেঙে দেওয়ার পর 1760 খ্রিস্টাব্দে তৃতীয় পেশোয়া বালাজি বাজিরাও বর্তমানের এই মন্দিরটি গড়ে তোলেন পুরনো মন্দিরের জায়গায়। ভাবতে পারছেন, এত বছরের আগের মন্দিরের কারুশিল্প দেখলে আজও অবাক হতে হয়। পুরো মন্দিরের কারুশিল্প শান্ত মনে দেখলে বোঝাই যায় সে যুগের শিল্পীদের শিল্পের মান কত উচ্চমানের ছিল। তার প্রমাণ দেয় এই ত্রিম্বকেশ্বর মহাদেব মন্দির। পুরো মন্দির চত্বর ঘুরে দেখলে এখানে একাধিক মন্দির দেখতে পাওয়া যায়। গঙ্গাদেবী, বিল্লতীর্থ, কেদারনাথ, শ্রীরামচন্দ্র, লক্ষ্মীনারায়ণ সহ অনেক দেবদেবী পূজিত হচ্ছেন মন্দিরগুলোতে। ত্রিম্বকেশ্বর মন্দিরে কালসর্প রোগের নিরাময়ের জন্য বিশেষ পুজো দেওয়া হয়। এছাড়াও নারায়ণ নাগবলি পুজো একমাত্র এই মন্দিরেই হয়। ত্রিপিণ্ডি বিধান এখানে করা হয়। অসীম গুরুত্বপূর্ণ প্রাচীন এই ত্রিম্বকেশ্বর মন্দির দর্শন করে আমি তো অপার এক শান্তি পেয়েছিলাম মনে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। ত্রিম্বকেশ্বর মন্দির বেশ কিছুক্ষণ ধরে আমরা ঘুরে বেরিয়ে দেখে এরপর আমরা গেছিলাম এখানকার আশেপাশে কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখতে। ত্রিম্বকেশ্বর মন্দিরের কাছেই আছে রুনা মুক্তেশ্বর মহাদেব মন্দির। মন্দিরটি বাইরে থেকে দেখলেই বোঝা যায় বহু প্রাচীন এই মন্দির। নন্দী মহারাজের সামনের গর্ভগৃহেই গৌরীপটে ফুল দিয়ে সাজানো সুন্দর এক শিবলিঙ্গ। মহাদেবকে প্রণাম জানিয়ে এরপর আমরা গেছিলাম ঋষি গৌতমের স্মৃতি বিজড়িত কুশবর্ষ কুণ্ডে। বেশ সুন্দর এই কুণ্ডটি এবং বেশ বড়, জলও বেশ স্বচ্ছ। এই কুণ্ডের উৎপত্তি সম্পর্কে জানা যায় গৌতম ঋষি গোহত্যার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ব্রহ্মগিরি পর্বতে তার তপস্যা বলে গোদাবরী নদীর উৎপত্তি ঘটান। এরপর মর্তে সেই পবিত্র জলধারা নিয়ে এসে গৌতম ঋষি গোদাবরী জলধারাকে এই স্থানে কুশ বা ঘাস দিয়ে বেঁধে সেই জলে স্নান করে পাপমুক্ত হন। কুম্ভ মেলার সময় এই কুণ্ডের জলে স্নান করে পুণ্য লাভ করতে হাজার হাজার ভক্ত হাজির হন। এই কুণ্ডের তীরেই আছে কেদারেশ্বর মহাদেব মন্দির। মন্দিরটি ছোট হলেও বেশ ভালো দেখতে। কুশবর্ষ কুণ্ডের তীরে বসে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। নাসিক জেলার ইতিহাস অনুযায়ী 21 ফুট গভীর এই কুণ্ডটি 1750 সালে তৈরি হয়েছিল। আর এই কুণ্ডের চারপাশে সুন্দর করে বাঁধানোর ব্যবস্থা করেছিলেন শ্রীমন্ত রাও সাহেব পার্নেকার। এই মন্দিরের 4 কোণে 4টি মন্দির আছে। নাসিকের তীর্থস্থানে এটি কিন্তু অন্যতম। কুশবর্ষ কুণ্ড থেকে বেরিয়ে এরপর আমরা হাঁটতে হাঁটতে আবার ত্রিম্বকেশ্বর মহাদেব মন্দিরের কাছে চলে এসেছিলাম। এখানকার একটা হোটেল থেকে খাওয়া দাওয়া করে প্রায় দুপুর 1:30টা নাগাদ আমরা রওনা দিয়েছিলাম ব্রহ্মগিরি পর্বতকে জয় করতে। ত্রিম্বকেশ্বর মহাদেব মন্দির থেকে ব্রহ্মগিরির দূরত্ব মাত্র 3 কিলোমিটার। প্রথম দিকে সমতল রাস্তা দিয়ে সামনের বাড়িঘর পেছনে ফেলে বেশ অনেকটা পথ আসার পরই ব্রহ্মগিরি পর্বতের ওঠা ট্রেক রুট দেখতে পেয়েছিলাম। মহাদেবের নাম করে সিঁড়িপথ দিয়ে এগিয়ে চললাম। প্রথম দিকে সিঁড়িগুলো সামান্য উঁচু এবং চওড়া চওড়া। তারপর যত উঠেছি ততই বুঝেছি চড়াই কাকে বলে। ব্রহ্মগিরি পর্বতের উচ্চতা 1298 মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে। ব্রহ্মগিরি কথার অর্থ হল
ব্রহ্মার পাহাড়। এমন গুরুত্বপূর্ণ পাহাড়ে ওঠা কি এত সহজ? তবে এটা ঠিক, এই পাহাড়ে ওঠার সময় প্রাকৃতিক শোভা দেখে মুগ্ধ হয়েছি বারবার। ওপরের দিকে ওঠার রাস্তা প্রথম দিকে বেশ সুন্দর, তবে জানা যায় আগে এই পথ ছিল প্রচণ্ড দুর্গম। এই পর্বতকে শিবের বিশাল এক রূপ হিসাবে মানা হতো, তাই এই পাহাড়ে আরোহণ করা ছিল পাপ। এই পর্বতের 5টি শৃঙ্গকে 5টি নামে চিহ্নিত করা হয়, যেমন সদ্যজাত, বামদেব, আঘোড়া, ঈশান এবং তাৎপুরুষ। এই শৃঙ্গগুলোকে শিবের 5টি মুখ হিসাবে গণ্য করে আজও কিন্তু পুজো করা হয়। এই পথে যেতে যেতে মুক্তাদেবী মায়ের মন্দির রয়েছে। মাকে প্রণাম জানিয়ে সিঁড়িপথ দিয়ে এগিয়ে যেতে যেতে অনেকটা চড়াই অনুভব করলাম। পুরাণ মতে ঋষি গৌতম স্ত্রী অহল্যাকে নিয়ে ত্র্যম্বকেশ্বর অঞ্চলে বসবাস করতেন। তার আশ্রমের সাথে বেশ কিছু সাধু সন্ত যুক্ত ছিলেন, তবে তখনকার কিছু স্থানীয় সাধু তার ওপর হিংসা করত। এদিকে একসময় দীর্ঘদিন খরার জন্য বৃষ্টির অভাবে খাদ্যশস্য নষ্ট হয়ে গিয়ে খাদ্যের অভাব দেখা দেয়। তখন ঋষি গৌতম তপস্যায় বরুণদেবকে তুষ্ট করে তার আশ্রমের আশেপাশে বৃষ্টি নামিয়ে খাদ্যের উৎপাদন করে সাধুসন্ত সহ সাধারণ মানুষকে খাদ্যের যোগান দেন। তখন সকলেই গৌতম ঋষিকে দুহাত ভরে আশীর্বাদ করতে থাকেন। এর ফলে গৌতম ঋষির প্রভাব ও প্রতিপত্তি বাড়তে থাকে। স্বর্গের ইন্দ্রদেব গৌতম ঋষির প্রভাব বাড়তে দেখে ভয় পান। তখন ইন্দ্রদেব চালাকি করে ক্ষেতে শস্য চাষের সময় একটি গরুকে গৌতম ঋষির হাত দিয়ে মেরে ফেলেন। তখন ঋষি অনাচ্ছাকৃত এই হত্যার জন্য হিংসান্বিত পুরোহিতদের রোষের মুখে পড়েন। তারা বিধান দেন, গৌতম মুনি যদি গঙ্গা স্নান করতে পারেন তবেই তিনি গোহত্যা পাপ থেকে মুক্তি পেতে পারেন। তখন গৌতম ঋষি স্ত্রী অহল্যাকে নিয়ে ব্রহ্মগিরি পর্বতে চলে আসেন এবং মহাদেবের তপস্যা করতে থাকেন। 1000 বছর তপস্যায় মহাদেবকে তুষ্ট করে মহাদেবের আদেশে ব্রহ্মগিরি পর্বতের ওপর গঙ্গা মায়ের আবির্ভাব ঘটে মর্তে আগমনের জন্য। গঙ্গার এই রূপের নাম গোদাবরী। গোদাবরী নদীর জল কুশভর্ত কুণ্ডে বেঁধে স্নান করে গৌতম মুনি পাপমুক্ত হয়েছিলেন। আপনারা দেখতেই পাচ্ছেন, ওপরের দিকে যতই উঠছি পথ ক্রমশ খাড়া হতে থাকছে। পথের দিকে খুব বেশি মন না দিয়ে দূরের প্রকৃতিকে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। আর যেতে যেতে ভাবছিলাম, পাথর কেটে কেটে এই পাহাড়ি পথ তৈরি করা কিন্তু সহজ ছিল না। মাঝে মাঝে পাথর কেটে দরজা তৈরি করা হয়েছে ওপরের দিকে উঠে যাওয়ার জন্য। জানা যায় 1908 সালে করাচির শেঠ লালচাঁদ যশোদানন্দ ভম্বানী এবং শেঠ গণেশ দাস 500 ধাপের এই সিঁড়িপথ 40,000 টাকা ব্যয় করে তৈরি করিয়েছিলেন। ঢালু পথে উঠতে মাঝে মাঝে বেশ বেগ পেতে হচ্ছিল, তবে মনে একটাই স্বপ্ন, আমি কখনো কোনো নদীর উৎসস্থল কেমন হয় দেখিনি, তাই মনের জোরেই বলতে পারেন এগিয়ে যাচ্ছিলাম। এই পথে এক জায়গাতে ব্রহ্মদেবের মূর্তি রয়েছে। এই পর্বতের প্রাচীন নাম ছিল ব্রহ্মাদি। প্রচলিত আছে, ব্রহ্মদেবের ওপর খুশি হয়ে মহাদেব বলেন তিনি এখানে ব্রহ্মার সাথে অবস্থান করতে চান, তাই এই পাহাড়ের নাম হয় ব্রহ্মগিরি। ব্রহ্মগিরির চূড়ায় যেতে মোটামুটি 750টি সিঁড়ি পার হতে হয়। তবে এইটুকু বলতে পারি, যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এই পথ একদম আদর্শ। এই পাহাড়ি রাস্তাতে একটি গুহা দেখলাম, যার প্রবেশপথে দুধারে 2টি মূর্তি খোদাই করা আছে ঋষিদের। এখনও সেই মুখমণ্ডল দুটি বেশ অক্ষত রয়েছে। ভেতরে গিয়ে দেখলাম বেশ বড় ফাঁকা জায়গা। গুহা দেখে আবার সিঁড়িপথে এগিয়ে চলা। সিঁড়ির মাঝখানে মোটা এই রডটা থাকাতে উঠতে ও নামতে যথেষ্ট সাহায্য করেছে আমাদের। এরপর বেশ কয়েকটা উঁচু উঁচু সিঁড়ি পেরিয়ে বড় একটা সমতলের মতো জায়গা দেখতে পেয়ে বেশ আনন্দিত হয়েছিলাম। অনেকটা সময় এখানে বসে চারপাশে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে শরীরের কষ্ট ভোলার চেষ্টা করছিলাম। এছাড়া আর কি করা যায় বলুন। এখানে একটা কুণ্ড দেখেছিলাম যাতে জল রয়েছে। জানলাম আগে এইসব কুণ্ডে বৃষ্টির জল ধরে রাখার নিয়ম ছিল। সূর্যের আলো ধীরে ধীরে একটু কমছে দেখে আবার ওপরের দিকে উঠতে শুরু করলাম নতুন উদ্যমে। বিকেলের পরিবেশ ব্রহ্মগিরি পর্বতকে আরও বেশি সুন্দর করে তুলেছে।
অবশেষে 750টি সিঁড়ি পার করে পৌঁছেছিলাম ব্রহ্মগিরি পর্বতের ওপরে, যেখান পর্যন্ত মানুষ উঠতে পারে। আসার সময় অনেকের কাছে শুনেছিলাম 2 ঘন্টার মতো সময় লাগে ব্রহ্মগিরি পর্বতে উঠতে, তবে আমার কিন্তু প্রায় 3 ঘন্টার কিছু কম সময় লেগেছে। যাই হোক, এই পর্যন্ত পৌঁছে ভগবানকে অশেষ ধন্যবাদ জানাতে ভুলিনি। এ যে আমার পরম ভাগ্য, এত দূর আসতে পারবো স্বপ্নেও ভাবিনি। প্রথমে এক জায়গাতে দাঁড়িয়ে ব্রহ্মগিরির চারদিকের সৌন্দর্যে মুগ্ধ হয়ে 2 চোখ ভরে দেখতে লাগলাম। এরপর ধীরে ধীরে এগিয়ে গেলাম ব্রহ্মগিরি মন্দিরের দিকে। নতুন উদ্যম নিয়ে এগিয়ে চললাম মন্দিরের গর্ভগৃহ দর্শনের জন্য। একটু এগিয়ে এসে দূর থেকেই ব্রহ্মগিরি মন্দিরকে দেখতে পেয়েছিলাম। ঢুকেই প্রাচীন এক কুণ্ড, কুণ্ডের জল সবুজ রঙের লাগছে। এই কুণ্ডের পাশের রাস্তা ধরে পৌঁছে গেলাম গোদাবরী মায়ের কাছে। এই প্রথম আমি গোদাবরী মায়ের রূপ দর্শন করছি। মন্দিরের সামনেই ছোট্ট একটা কুণ্ড রয়েছে। নন্দীর মুখ থেকে ফোঁটা ফোঁটা জল অনবরত পড়ছে এই কুণ্ডের মধ্যে। তবে এটা কিন্তু গোদাবরী নদীর প্রধান উৎসস্থল নয়। এই মন্দির থেকে কিছুটা দূরে আছে প্রধান উৎসস্থল, সেখানেও গেছিলাম আমরা। মন্দির পরিদর্শন করতে করতে ভাবলাম, গোদাবরী নদীর উৎপত্তির ঘটনা জানলেও এখানে কিভাবে এবং কোন মহানুভবের দ্বারা এইসব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল সে সম্পর্কে কিছুই জানতে পারলাম না। কোনো পুরোহিতকেও দেখতে পাইনি। দর্শনার্থীদের মন্দিরে পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই। গোদাবরী মায়ের মন্দির দর্শন করে আমরা চলে এলাম পাশের শিব মন্দিরে। গর্ভগৃহে মহাদেবে পূজিত হচ্ছেন। মহাদেবকে প্রণাম জানিয়ে ব্রহ্মগিরি মন্দির ভালো করে দেখে আমরা গেছিলাম কিছুটা দূরে গোদাবরী নদীর প্রধান উৎসস্থল দেখতে, গুপ্তগঙ্গায়। এই স্থানে প্রাচীন কিছু মন্দির আছে। তার পাশে এই যে কুণ্ডটা দেখছেন, প্রচলিত আছে গৌতম ঋষির তপস্যায় তুষ্ট হয়ে মহাদেবের ডাকে সাড়া দিয়ে মা গঙ্গা ব্রহ্মগিরি পর্বতের এই স্থানেই প্রথম দর্শন দিয়েছিলেন। গঙ্গা মায়ের মূর্তি রয়েছে কুণ্ডের ভেতরে। এখান থেকে গঙ্গার পবিত্র জলধারা গোদাবরী নামে উৎপত্তি হয়ে প্রবাহিত হয়ে পৃথিবীতে এসে পড়েছে। ব্রহ্মগিরি পর্বতের এই জলধারা এই স্থানে গৌতমী নামেও পরিচিত। জানা যায় কুণ্ডের ওপরের এই যে পাথরগুলো, এখানে বসেই গৌতম ঋষি তপস্যা করেছিলেন মহাদেবের। এখানকার সব মন্দির সহ সম্পূর্ণ ব্রহ্মগিরি পর্বতে অসাধারণ এক আধ্যাত্মিকতা বিরাজ করে, এটা আমার মনে হয়েছে। ভিডিওর মাধ্যমে এই পবিত্র স্থান দর্শন করে কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। সামান্য কিছুক্ষণ গোদাবরী নদীর উৎসস্থল এবং তার চারপাশে পরিবেশ দেখে বেরিয়ে পড়লাম নিচে নামার জন্য। তবে ওপরে ওঠার সময় একজন দর্শনার্থীর সাথে কথা বলে জেনেছিলাম ব্রহ্মগিরি পর্বতের একদিকে মহাদেবের জটা মন্দির আছে, যেখানে পাথরে মহাদেবের জটার দাগ আজও দেখতে পাওয়া যায়। পার চলছে না, তবুও ভাবলাম এই দুর্গম পথে পেরিয়ে দ্বিতীয়বার আসার মুশকিল, তাই এসেছি যখন কষ্ট হলেও দেখেই যাই। তবে এই জটা মন্দিরে যাবার পথ খুবই খারাপ। অনেক সতর্কভাবে ধীর পায়ে চলতে চলতে পৌঁছে গেলাম বাবার জটা মন্দিরে। এই মন্দির সম্পর্কে প্রচলিত আছে মহাদেবের ডাকে গঙ্গামা দর্শন দিলেও পৃথিবীতে মহাদেবকে ছেড়ে যেতে অস্বীকার করেন। কিছুতেই মা গঙ্গা পৃথিবীতে প্রবেশ করতে চান না। তখন মহাদেব গঙ্গা মায়ের উপর প্রচণ্ড রেগে গিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। সেই সময় জটার ঝাপটা পাথরের উপর পড়ে এই যে দেখছেন এই দাগগুলো সৃষ্টি করেছিল, তাই এই মন্দিরের নাম জটা মন্দির। মা গঙ্গা শিবের তাণ্ডব নৃত্য দেখে ভীত হয়ে পড়েন, পৃথিবীতে প্রবেশ করতে স্বীকৃত হন, তবে শর্ত দেন মহাদেবকেও গঙ্গা মায়ের সাথে এই স্থানে বিরাজ করতে হবে। পৃথিবীর কল্যাণে গঙ্গা মায়ের শর্তে রাজি হয়ে মহাদেব ত্রিম্বকেশ্বর মহাদেব রূপে ত্রিম্বকেশ্বর মন্দিরে অবস্থান করছেন। জটা মন্দির দেখে বাইরে বেড়াতে বেড়াতেই বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছিল। আমরা এরপর ওই ভয়ঙ্কর পথে ক্যামেরা বন্ধ করে নেমেছিলাম। ফেরার পথে মনের মধ্যে একটা নতুন উৎফুল্ল কাজ করছিল, বিরাট একটা সাফল্য অনুভূতি হচ্ছিল মনের মধ্যে। তবে এইটুকু আপনাদের বলতেই পারি, ব্রহ্মগিরি পর্বতে উঠতে নামতে 5 ঘন্টা প্রায় সময় লেগেছিল আমাদের, তবে দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম। যে অভিজ্ঞতা বাড়ি ফিরে আসার এতদিন পরেও চোখের সামনে মনের খাতায় জল জল করে উঠছে। তবে আজ আর নয়,
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আগামী পর্বে মহারাষ্ট্র ভ্রমণের চতুর্থ দিনের ভ্রমণ কাহিনী নিয়ে আসবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য বিদায়।